আমাদের ইমপ্যাক্টটা অনেক হাই সোসাইটিতে, সমাজ বদলে সব জায়গাতে। বাবারা কিভাবে তাদের মেয়েদেরকে সাপোর্ট করবে, বাবাদের জন্য গাইড বানিয়েছে। আমাদের এই সমাজে নারী হওয়াটাই চাপ। পিরিয়ড বা মাসিক শব্দটা শুনলেই আমাদের সমাজের অনেকেই অস্বস্তিতে মুখ লুকিয়ে ফেলেন। অথচ জীবনের এই অত্যন্ত স্বাভাবিক এই প্রক্রিয়াটি নিয়ে কথা বলা একটি সুস্থ সমাজ গড়ার জন্য অনেক বেশি জরুরি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মুমতাজ আরওয়াল প্রোডাক্ট প্রেজেন্টস ভয়েস অফ এক্সিলেন্স। আমাদের আজকের আয়োজনে আমাদের সাথে আছেন এমন একজন নারী যিনি 2016 সাল থেকে মেয়েদের জন্য একটি জেন্ডার ইকুইটেবল এবং নিরাপদ স্থান গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশের প্রথম পিরিয়ড কমিকের রচয়িতা এবং বাবাদের জন্য তিনি লিখেছেন ড্যাডস গাইড ফর পিরিয়ড। এছাড়াও তিনি ইউনিসেফের কনসালটেন্ট এবং ঋতু এর ফাউন্ডার। লেটস ওয়েলকাম শারমিন কবির টু আওয়ার শো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, থ্যাঙ্কস ফর হ্যাভিং আস। আর আজকে আসলে আমাদের এপিসোডে আমরা এমন একটা বিষয় অ্যাড্রেস করছি যেটাকে আমাদের সোসাইটিতে ট্যাবু বলে ধরা হয়, যদিও এটা খুবই নর্মাল একটা বায়োলজিক্যাল প্রসেস। সো আই অ্যাম ভেরি গ্ল্যাড যে আমাদের আজকের শোতে এরকম ইম্প্যাক্টফুল একটা কিছু নিয়ে কথা বলতে পারছি এবং আপনার মতো একজন এক্সপার্টকে আমাদের সাথে পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি টু। শারমিন আপু, আজকে আমি আপনার জীবনের গল্পটি শুনতে চাই। আজকের এই শারমিন কবির নিশ্চয়ই একদিনে হয়ে ওঠেননি, এর পেছনে নিশ্চয়ই ছেলেবেলার অনেক স্মৃতি, অনেক শিক্ষা, অনেক কিছুর ইম্প্যাক্টে আজকে আপনি এই শারমিন কবির হয়েছেন। তো আপনার ছেলেবেলা কেমন কেটেছে এবং কোথায় কেটেছে? আমার শুরুটা খুবই আনন্দময় ছিল। আমি কিশোরগঞ্জের কটিয়াদি থানায় নিমুখপুরা গ্রামে বড় হয়েছি। ওখানে আমার প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, কলেজ সব কিছুই ওখানে। এবং পরিবারের দিক থেকে যদি বলি, আমরা অনেকগুলো কাজিনস, 21 জন কাজিনস একসাথে বড় হয়েছে, খুবই হেসে খেলে যেটা বলে। এবং এমনও হতো যে আমাদের বাসায় যদি কেউ বেড়াতে আসতো, ওরা সহজে যেতে চাইতো না আমাদের বাড়ি থেকে। এতটাই আনন্দময় ছিল আর কি পুরো পরিবেশটা। আর স্কুল কলেজ ওখানেই আমার, খুবই একদম গ্রামে, কোনো মফস্বল না, কোনো শহর সাবাব কিচ্ছু না, একদম গ্রামে স্কুল কলেজ। এবং মানে খুবই বড় বড় মাঠ ছিল, যেটা আসলে সবসময় আমার খুব ভালো লাগে। তো বড় মাঠ ছিল, স্কুলটাও খুবই স্পোর্টস হতো এবং আমি অলওয়েজ স্পোর্টসে চ্যাম্পিয়ন হতাম। পড়াশোনাও সবসময় ভালো করতাম মাশাআল্লাহ। তো স্পোর্টস, পড়াশোনা এবং সব কিছু মিলে শৈশবটা খুবই আনন্দের ছিল আমার। আপনার যে অর্গানাইজেশন ঋতু, সেটি আপনি 2016 সালে শুরু করেছিলেন। তো ঋতু শুরু করার পেছনে কি কোনো অনুপ্রেরণা বা ব্যাক স্টোরি আছে, সেটির ব্যাপারে একটু জানতে চাই। আমি 16 সালে শুরু করি, স্টোরিটা আসলে অনেক আগে। যেটা আমি বলছিলাম যে আমাদের পরিবার বা স্কুল বা যেখানে আমার পরিবেশটা বেড়ে ওঠা, সেখানে আসলে আমি নিজের মতো করে চিন্তা করার অনেক সুযোগ পেয়েছি। পাশাপাশি আমার পরিবারে আমার বাবা, আমার বোনেরা খুবই সংস্কৃতি মনা ছিলেন। তো ওনাদের কাছ থেকে দেখা, ওনারা কীভাবে আসলে সমাজের জন্য ভাবছেন, কাজ করছেন। আবার বাবা ছিলেন সাংস্কৃতিক কর্মীও ছিলেন। তো সব কিছু মানে একদম ছোটোবেলা থেকেই বলা যায় একটা ফাউন্ডেশন তৈরি হয়েছে আমার মধ্যে, মানুষের জন্য ভাবা, মানুষের জন্য করা। তারপরে যখন আস্তে আস্তে বড় হই, ইউনিভার্সিটি শেষ করি 2016 সালে, আমি একটা এনজিওর সাথে কাজ করা শুরু করি পড়াশোনা শেষে। সেখানে আমার কাজের পরিধি ছিল কিশোরীদের নিয়ে। তো ওদের সাথে কাজ করতে গিয়ে খুব ক্লোজলি অবজার্ভ করলাম যে তাদের যে পরিবর্তনগুলো হচ্ছে বয়সন্ধিতে, সেগুলো আসলে কেউ তাদের সাথে আলোচনা করছে না, না স্কুল, পরিবার, সমাজ, কেউ করছে না। তো সেখান থেকে আমি দেখলাম যে যাদের সাথে আমি কাজ করতাম, যে কিশোরীদের সাথে, তারা বয়সন্ধিতে এসে অনেক মনমরা হয়ে যাচ্ছে, তাদের স্কুল পারফরমেন্স কমে যাচ্ছে, তারা আগের মতো চেয়ারফুল নেই। তো সেই জিনিসটা আমি যখন আমি বুঝলাম, তখন আসলে আমার নিজের বয়সন্ধির কথা মনে পড়লো। যে আমি বলছিলাম যে খুবই সুন্দর পরিবেশ, আমি বড় হয়েছি, কিন্তু ওই এত সুন্দর পরিবেশেও কিন্তু পিউবার্টির সময়ে বা মাসিকের সময়ে আমাকে কেউ ব্যাপারগুলো আলোচনা করেনি। তো সেখান থেকে আমার মনে হলো যে আমরা নারীদের জন্য, মেয়েদের জন্য এত এম্পাওয়ারমেন্ট কথা বলি, এত কাজ করি, কিন্তু কিশোরী বয়সে একটা মেয়ে কিন্তু নিজের আইডেন্টিটিটা তখনই কিন্তু হারিয়ে ফেলছে সমাজে। নারী হিসেবে, মেয়ে হিসেবে কিন্তু সে নিজের যেই ফ্রিডমটা, সেটা কিন্তু পাচ্ছে না। কারণ সমাজ বলে যে চুপ করো, কারোর সাথে কথা বলবো না, এবং অনেক বিধিনিষেধ। তো তখন আমার মনে হলো যে না, আমাদের কিশোরীদের যদি আমরা চেঞ্জ করতে পারি, তাদের নিজেদের শরীর নিয়ে পরিবর্তন নিয়ে যদি তাদের আগে আমরা কনফিডেন্ট করতে পারি, তাহলে আসলে আমরা হয়তো 10 ইয়ার্স, 15-20 ইয়ার্স ডাউন দ্য লাইন আমরা একটা হেলদি জেনারেশন পাবো। সো ঋতুর ভিশনটা অনেক ওয়াইড স্প্রেড, যে আমরা একটা হেলদি জেনারেশনের জন্য আমরা যে কাজ করছি। খুবই দারুণ একটি বিষয়। কিন্তু আপু, বাংলাদেশে মাসিক বা বয়ঃসন্ধি এই বিষয়টাকে যেখানে ট্যাবু ধরা হয়,
এটি নিয়ে কাজ করা নিশ্চয়ই প্রথম দিকে অতটা সহজ ছিল না। তো প্রথম আপনাকে কি ধরনের বাধা বিপত্তি ফেস করতে হয়েছে? বাধা বিপত্তির আগে একটু বলি যে ঋতুর ইউনিকনেসটা বেশ কয়েকটা জায়গায়, যে আমরা নারীদের টপিক, আমরা পিরিয়ডকে নারীদের টপিক হিসেবে আমরা সমাজে চিন্তা করি, কিন্তু ওই পিরিয়ড জিনিসটাকে আমার শুরু থেকেই ছিল যে একটা জেন্ডার নিউট্রাল ডিসকাশনে নিয়ে আসবো, যেখানে ছেলে মেয়ে বাবা মা স্কুলে সবাই কথা বলবে। কারণ আমাদের সমাজটা হচ্ছে পুরুষতান্ত্রিক। এই পুরুষতান্ত্রিক সমাজে একজন নারী একজন মেয়ে যত এম্পাওয়ার্ড হোক, তার পুরোপুরি তাকে এম্পাওয়ারমেন্টে এনজয় করার জন্য, এক্সারসাইজ করার জন্য পরিবেশটা দরকার। তো ওই পরিবেশের চারপাশে স্টেক হোল্ডার্স কারা, পুরুষরা আছে, সাপোর্ট গ্রুপ আছে। তো শুরু থেকে আমাদের গোল ছিল যে স্কুলে যদি আমরা কিশোরদেরকেও এই ডিসকাশনে নিয়ে আসতে পারি, আমাদের পরিবারে যদি বাবাদেরকে এখানে নিয়ে আসতে পারি, তাহলে আসলে আমরা যে লক্ষ্যে কাজ করছি, পিরিয়ড জিনিসটা খুবই স্বাভাবিক হিসেবে চিন্তা করা হবে, সবাই ব্যাপারে খুবই খোলামেলা বন্ধুত্বপূর্ণভাবে আলোচনা করবে। তো ওইভাবে আমরা শুরু করা। তো চ্যালেঞ্জটা যেটা, যে অনেক কমিউনিটি থেকে অনেক চ্যালেঞ্জ পেয়েছে আসলে, যেটা বলছিল যে মাসিক নিয়ে বা বয়সন্ধি নিয়ে আসলে করার মতো তেমন কিছু নাই, শুধু ক্লাসরুমে যাবা গিয়ে একটা লেকচার দেবা। তো সেখান থেকে আমরা বের হয়ে আমরা কমিক বই তৈরি করেছি মেয়েদের জন্য। ইভেন ছেলেদের পিউবার্টি নিয়ে আমাদের এখন কমিক বই আছে। আমরা বাবারা কিভাবে তাদের মেয়েদেরকে সাপোর্ট করবে, বাবাদের জন্য গাইড বানিয়েছি। পাশাপাশি আমাদের একটা পিরিয়ড জিনিসটাকে, মেয়েরা জন্য পিরিয়ডের সময় তারা স্কুল এবং কাজগুলো ঠিক করে করতে পারে, সেজন্য তাদের জন্য স্যানিটারি ন্যাপকিন আমরা ম্যানুফ্যাকচার করছি। তো আমরা আসলে 360 এঙ্গেলস থেকে ভাবার সুযোগ, আমরা ঋতুটা কাজ করছি, যে শুধুমাত্র অ্যাওয়ারনেস না, শুধুমাত্র প্রোডাক্টস না, শুধুমাত্র সার্ভিসেস না, পুরো জিনিসটা মিলে কীভাবে একটা হোলিস্টিক চেঞ্জ আমরা একজন মেয়ের এবং নারীর জীবনে নিয়ে আসতে পারি, সেজন্য আমরা আসলে কাজ করছি। অসাধারণ উদ্যোগ। আপনার তৈরি করা বাংলাদেশের প্রথম মেয়েদের ইলাস্ট্রেটেড কমিক বুক আসলে কিশোরী এবং তরুণীদের মাঝে কি ধরনের ইতিবাচক পরিবর্তন এনেছে বলে আপনি মনে করেন? আমরা 10 বছর ধরে কাজ করছি এবং কাজ করতে গিয়ে দেখলাম যে আমাদের ছেলে মেয়েরা তাদের নিজেদের সম্পর্কে জানতে চায়। তাদের মনে অনেক প্রশ্ন আছে, কিশোর কৈশোর নিয়ে তাদের মনে অনেক প্রশ্ন আছে, কিন্তু তারা করার জন্য কোথাও ইন্সপায়ার্ড হয় না, এনকারেজ না, সোসাইটিটা ওইভাবে তৈরি না। স্কুলেও যে কয়েকটা চ্যাপ্টার আছে বইয়ে, সেগুলো টিচাররা পড়ায় না খুব একটা। তো ওই কাজ করতে গিয়ে যখন আমরা দেখলাম যে আমাদের ছেলেমেয়েরা জানতে চায়, তাদের মধ্যে কোনো রিসোর্স নাই, ইভেন বাংলায় কোনো কন্টেন্টও নাই। 2016 সালের কথা বলছি, যে একটা কম্প্রিহেন্সিভ একটা কন্টেন্ট, যে জিনিসটা আমি একটা ছেলেকে বা মেয়েকে হাতে তুলে দিলে সে তার নিজের সম্পর্কে জানতে পারবে, পিরিয়ড বয়সন্ধি নিয়ে সে টেক কেয়ার করার ব্যাপারগুলো বুঝতে পারবে, শিখতে পারবে, সেই জিনিসটা নাই। তখন আমার মনে হলো, ছোটবেলায় আমি মিনা কার্টুন দেখতাম, মিনা কার্টুনে খুব সুন্দর করে আইডিয়াসগুলো ইনফিউজ করতো, যে টয়লেট থেকে এসে হাত ধো, বা জেন্ডার ইকুয়ালিটির যে ব্যাপারগুলো, মিনা রাজুকে সমান খাবার দেয়া বা মিনাকে স্কুলে পাঠানো, এই জিনিসগুলো কিন্তু ছোটবেলায় আমরা খুব সহজে গল্পের মতো করে শিখলাম। তো তখন আমার আমার পড়াশুনো ইংলিশ লিঙ্গুইস্টিক্স এবং টিসোলে আমরা অনেক ম্যাটেরিয়াল ডেভেলপ করেছি, অনেক টিচিং লার্নিং এগুলো নিয়ে কাজ করছি। তখন আমার মনে হলো যদি আমরা একটা এরকম কন্টেন্ট বানাতে পারি, যে কন্টেন্ট আসলে প্রথম সাইটে, প্রথম দেখাতে ছেলেরা মেয়েরা হচ্ছে এটা হাতে নিবে, পড়তে চাইবে, দেখতে চাইবে, তাহলে একটা ভালো কিছু হবে। সেই আইডিয়া থেকে আমাদের খুব ইলাস্ট্রেটেড একটা কন্টেন্ট বানানো, গল্প স্টোরি বেসড একটা ইলাস্ট্রেটেড গল্পের বই বানানো, যেটা আমরা এখন মেয়েদের দুরন্ত বয়সন্ধি বলছি। এবং এই বইটা পড়ে আমাদের মেয়েরা যেহেতু প্রশ্ন করতে পারছে না, যারা এই বইটা হাতে পাচ্ছে তারা কিন্তু নিজেদের প্রশ্নগুলোর উত্তর ওই বই থেকে পেয়ে যাচ্ছে। তো খুবই সাইলেন্টলি এই বইটা মেয়েদের মনে নিজেদের চেঞ্জেসগুলো নিয়ে ইনফরমেশন দিচ্ছে। পাশাপাশি তাদেরকে আমরা যেটা চিন্তা করি যে মেয়েরা কনফিডেন্টলি গ্রো করবে, সেটাও করছে। একজন নারী উদ্যোক্তা হিসাবে পরিবার, সমাজ এবং পেশাগত জীবনের কাজ কিভাবে সামলাচ্ছেন? আমাদের এই সমাজে নারী হওয়াটাই চাপ। এখন আমি যদি বাসায় থাকি তাও চাপ, আমি যদি বাসায় থেকে চাকরি করি, বিজনেস করি, আমি যদি কিছু নাও করি, নারী হওয়াটাই এখানে চাপের বিষয়। যেহেতু আমার ফ্যামিলির কথা ভাবতে হয়, আমার সোসাইটির কথা ভাবতে হয়, আমার কাজের কথা ভাবতে হয়। ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আসলে আমি প্রথমে বলি প্রায়োরিটি, তারপরে ব্যালেন্স। কিভাবে বলি, কারণ অনেক সময় দেখা যায় আই হ্যাভ 3 কিডস এবং একটা ব্রেস্ট ফিডিং। তো দেখা যায় যে অনেক সময় আমার কাজে বেশি মনোযোগ দিতে হয়, কাজে বেশি আমাকে অ্যাটেন্ড করতে হয়, তখন আমি কাজটাকে একটু প্রায়োরিটি দিই। আবার তখন দেখা যায় যে একটু কাজটা একটু কম, চাপ কম, আমি তখন ফ্যামিলিকে, বাচ্চাদেরকে একটু প্রায়োরিটি দিই। তো এটা মা হিসেবে আরও বেশি আমাকে করতে হয়, কারণ মায়ের সাথে বাচ্চাদের অ্যাটাচমেন্ট একটু অন্যরকম। আর যেহেতু ব্রেস্ট ফিডিং বাচ্চা আছে আমার, তাকে এক্সট্রা সময় দিতেই হয়। তো ওই প্রায়োরিটি অ্যান্ড ব্যালেন্স, এই দুইটা মিলিয়ে আসলে আমি ম্যানেজ করার চেষ্টা করছি। আপনার এবং ঋতুর কাজের পরিধি তো দিন দিন বেড়েই যাচ্ছে। এখন দেশের বিভিন্ন জেলায় এর কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং দেশের বাইরে থেকেও বেশ প্রশংসা অর্জন করছে। তো আগামীতে বা লেটস সে 5 বছর পর আপনি আসলে ঋতুকে কোথায় দেখতে চান?
ঋতুর কাজটা আসলে আমি শুধু আমাদের বাংলাদেশ স্পেসিফিক বাংলাদেশ কনটেক্সটে রাখতে চাই না, আমি সারা বিশ্বে এটা ছড়িয়ে দিতে চাই। কারণ আমি এখন বিভিন্ন জায়গায় কনফারেন্স জয়েন করছি বা বিভিন্ন দেশের মানুষের সাথে কথা বলে শেখার সুযোগটা আমি পেয়েছি। এবং একটা জিনিস যেটা দেখলাম যে নারীদের মেয়েদের পেইন ইউনিভার্সাল। তো এটা মানে কি হচ্ছে, পৃথিবীর সব দেশে সব কনটেক্সটেই নারীদের পেইন আছে। হয়তো ফরম্যাটটা ডিফারেন্ট, বাট তাদের সোশ্যাল প্রেশার বা তাদের হচ্ছে প্যাট্রিয়ার্কাল সোসাইটির জন্য যে সমস্যাগুলো হয়ে থাকে সেটা তাদের লাইফে আছে। তো আমরা যে পিরিয়ড এবং যেই জায়গাটা সেক্টরে কাজ করছি নারীদের এম্পাওয়ার করার জন্য, মেয়েদেরকে এম্পাওয়ার করার জন্য, সেই কাজের ডিমান্ডটা সব দেশেই আছে। তো 5 বছর পরে আমার ইচ্ছা আছে, 5 বছর পরে না, মানে এই 5 বছরের সামনে জার্নিটাতে আমি গ্লোবালি আমার কাজগুলো আরও নিয়ে যেতে চাই, ভিজিবিলিটি আরও বাড়াতে চাই। শুধু ঋতু না, আমার নিজের কাজগুলোকে আরও নিয়ে যেতে চাই, যেন গ্লোবালি আমরা এক্সপ্যান্ড করতে পারি। শারমিন আপু, আপনি দীর্ঘদিন ধরে সোশ্যাল ইমপ্যাক্ট এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করে যাচ্ছেন। তো আমাদের আজকের তরুণেরা যারা আসলে সমাজকে নিয়ে একটু ভাবে, তাদের জন্য আপনি কি পরামর্শ দিতে চাইবেন? 17 নিয়ে একটু বলি। Sure. হচ্ছে আমাদের টিনেজার্সদের জন্য একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, যে ডিজিটাল প্ল্যাটফর্ম, ওয়েবসাইট এবং ফেসবুকের মাধ্যমে আমরা তাদের যে বড় হয়ে ওঠার যে কন্টেন্টসগুলো সেগুলো আমরা ইন্টারেক্টিভ বইতে দিচ্ছি এবং বাংলায়। সেখানে আমাদের ব্লগ আছে, সেখানে আমাদের র্যাপ সং আছে, বিভিন্ন ধরনের ভিডিওস আছে, যাতে হচ্ছে আমাদের টিনেজার্সরা, তাদের মধ্যে অনেক প্রশ্ন আছে যেটা আমি বলছিলাম, তারা যেন সরাসরি যে কোনো প্রশ্নের উত্তর ওখান থেকে পেয়ে যাবে। সোশ্যাল এন্টারপ্রেনারশিপে লং টাইম সাস্টেইন করাটা আমি পুরোপুরি বলবো যে একটা সেলফ মোটিভেশনের মতো। কারণ আপনি দেখেন যারা ফর প্রফিটে কাজ করে তাদেরকে সমাজে যেভাবে ভ্যালুস দেওয়া হয়, তাদেরকে যেভাবে রেকগনাইজ করা হয়, আমরা যারা সোশ্যাল ইম্প্যাক্টে কাজ করি আমাদেরকে কিন্তু এতটা আমরা পাই না। এতটা ফান্ডিং, এতটা সাপোর্ট পাওয়া যায় না। পরে বলছি, আমি বলছি যে এই যে আমরা সোশ্যাল কন্ট্রিবিউশনে আমরা যে এত কাজ করছি, শুধু আমি না, আমাদের মতো অনেক অর্গানাইজেশন আছে যাদেরকে অনেকে এনজিও বলে আমাদেরকে অনেক সময় ওনারা নাক ছিটকান। আমাদের ইম্প্যাক্টটা অনেক হাই সোসাইটিতে, সমাজ বদলে সব জায়গাতে। ঋতুর মতো অনেক অর্গানাইজেশন যারা বিভিন্ন সেক্টরে কাজ করে। তো একটা দেশের সরকার কিন্তু সব চেঞ্জ আনতে পারে না, সেই চেঞ্জ আনার জন্য কিন্তু আমাদের মতো অর্গানাইজেশনসগুলো, ছোট বড় এনজিও, গভর্নমেন্ট, প্রাইভেট সব অর্গানাইজেশন, ম্যাস থেকে সবার ওই কন্ট্রিবিউশনটাকে অনেক সময় ভ্যালু দেওয়া হয় না। যারা এই এন্টারপ্রেনারশিপে আসতে চান, ইম্প্যাক্ট নিয়ে কাজ করতে চান, তাদের মেইন মোটিভেশন হচ্ছে ওনারা যে চেঞ্জটা নিয়ে আসছেন সোসাইটিতে সেটা। তো যারা আপনারা এখানে আসছেন বা নতুন আসবেন ভাবছেন, আপনারা যদি খুবই স্ট্রং ফিল করেন যে সোসাইটির জন্য কিছু করতে চান, মানুষের জন্য কিছু করতে চান, আমি বলবো আপনারা শুরু করেন। কারণ একদিন আপনাদের হাত ধরেই হয়তো আমরা যে চেঞ্জটা আশা করছি একটা সুন্দর বাংলাদেশে সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ করতে পারবো। অসংখ্য ধন্যবাদ শারমিন আপু, অনেক সুন্দর একটি অ্যাডভাইস দিয়েছেন এবং আমি এবং আমার অডিয়েন্সরাও মনে প্রাণে চাইবো যে আপনার এই চাওয়াটি যাতে পূরণ হয়। যাবার আগে আমাদের স্পন্সর মুমতাজ হার্বাল প্রোডাক্টের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি গিফট। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। দর্শক, আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বললাম, অ্যাড্রেস করলাম। আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে শারমিন আপুর সাথে এইভাবে হার্ট টু হার্ট কনভারসেশন করতে পেরে, এবং আমার মনে হয় আপনাদেরও অনেক ভালো লেগেছে, কারণ এই বিষয়গুলো কিন্তু আমরা সচরাচর অ্যাড্রেস করি না। তো আজকের আয়োজনে এই পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক্সিলেন্সের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিটি এফএম অ্যান্ড মুমতাজ হার্বাল প্রোডাক্ট প্রেজেন্টস ভয়েস অফ এক্সিলেন্সের সাথেই থাকবেন।